বিএনপি সরকার আসলে চালাচ্ছে কে, তারেক রহমান নাকি হাসিনা? I have a plan. 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন 2027 সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের 200 ব্রডগেজ ক্যারেজ বা রেলের বগি। ভালো করে মনে রাখেন সংখ্যাটা 200 কোথা থেকে আসছে? ভারত থেকে। এবার হাসিনা পালানোর 3 মাস আগের একটা নিউজ দেখাই। যুগান্তর 20 মে 2024 ভারত থেকে ট্রেনের 200 বগি কিনবে বাংলাদেশ। ওই সময় হাসিনা অলরেডি এই চুক্তি সই করে ফেলেছিল। তার মানে ভারতের স্বার্থ রক্ষায় হাসিনার করা চুক্তি বাস্তবায়ন করতেছে বিএনপি। এই ট্রেনের জন্য বা এই কোচগুলোর জন্য পয়সা আসবে কই থেকে? শেখ রবিউল আলম বলেছেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এসব কোচ আনা হচ্ছে। এবার হাসিনা আমলের নিউজ দেখেন। 1626 কোটি টাকায় ভারত থেকে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার বগি কিনবে রেলপথ মন্ত্রণালয়। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণে কেনা হবে এসব। বিষয়টা ক্লিয়ার। ঋণদাতা প্রতিষ্ঠানে কোচের সংখ্যা 1 এবং যে দেশ থেকে আসছে ওই দেশও কমন। তার মানে হাসিনা যে চুক্তি করে গেছিল সেই চুক্তি জাস্ট বাস্তবায়ন করতেছে বিএনপি। হাসিনা ভারতকে খুশি করতে এরকম অসংখ্য চুক্তি করেছে, কিন্তু বিএনপি কেন হাসিনার পথে হাঁটতেছে? রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে ভারতে শোধনের পরিকল্পনা করতেছে, আর নিজেদের রিফাইনারির খবর নাই। এরপর আসেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ায় গেছে, জয়শঙ্কর বলছে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ পড়বে। এবার আসেন ট্রেনের কোচ, ভিসা, তেল, তিনটাতেই লাভ বেশি কার? প্রথমে আসি 200 বগিতে। আমাদের একসাথে 200 বগি ভারত থেকে কিনতে হবে কেন? আমরা কি সিকেডি বেসিসে চায়না, কোরিয়া বা অন্যান্য রাষ্ট্রগুলো থেকে সিকেডি বেসিসে পার্টস নিয়ে এসে দেশে অ্যাসেম্বল করতে পারি না? সিকেডি বেসিস কি? সিকেডি বেসিস মানে হলো কমপ্লিটলি নকডাউন বেসিস, যার মানে হলো আপনি কোনো একটা গাড়ি পুরোপুরি না কিনে ওই গাড়ির ছোট ছোট পার্টস কিনে নিয়ে এসে দেশের লোকাল ফ্যাক্টরিতে আপনি অ্যাসেম্বল করবেন বা জোড়াতালি দিয়ে ওই গাড়িটা বানাবেন। বাংলাদেশে এই কাজটা টিভিএস, ইয়ামাহা, রিয়েলমি, শাওমির মতো ব্র্যান্ডগুলো করে থাকে। এটা করে লাভ কি? লাভ হচ্ছে আপনি একসাথে পুরো একটা ফিটফাট গাড়ি না কিনে আপনি গাড়ির ছোট ছোট পার্টস কিনে এসে দেশে যদি আপনি অ্যাসেম্বল করেন তাহলে খরচ আপনি ফিটফাট গাড়ি কিনলে যত টাকা পড়বে তার চাইতে অনেক অনেক কম পড়ে। তাছাড়া আপনি যখন এই ছোট ছোট পার্টস গুলো কিনে নিয়ে এসে দেশে অ্যাসেম্বল করবেন ফ্যাক্টরিতে, লোকাল ফ্যাক্টরিতে, তখন লোকাল ফ্যাক্টরিতে আপনার শ্রমিকের প্রয়োজন হবে, ফলত আপনার কর্মসংস্থান তৈরি হবে, দেশের তরুণ বেকাররা চাকরি পাবে। এখন একবার চিন্তা করি, আমরা একসাথে 200 ট্রেনের কোচ না কিনে আমরা যদি আমাদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য আপাতত ভারত থেকে 100 কোচ কিনি আর 100 কোচ সিকেডি বেসিসে আমাদের নিজেদের দেশে তৈরি করে বিভিন্ন দেশ থেকে পার্টস নিয়ে এসে, তাহলে যেটা হবে যে আমাদের দেশে বেকারদের কর্মসংস্থান তৈরি হলো, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, সাথে করে আমাদের যে ট্রেনের প্রয়োজন ছিল সেটাও ফুলফিল হলো। ইভেন আমরা যে ভারত থেকে ট্রেন কিনে ভারত কিন্তু ট্রেনের প্রযুক্তির প্রোটোটাইপ চায়না ও অন্যান্য দেশ থেকে সরবরাহ করে। তাহলে এই কাজটা বিএনপি করতেছে না কেন? এটা করলে তো বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল 1 বছর 1 কোটি কর্মসংস্থান তৈরি করা, সেটারও অনেকাংশ এখানে ফিল আপ হয়ে যেতে পারতো। এবং মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দাদাদের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমে আসতো। এখানে একটা ইন্টারেস্টিং পলিটিক্যাল রিয়েলিটি আছে। যুবকরা যদি চাকরি পেয়ে যায় তাহলে লাগা লাগা দান লাগা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান কারা দেবে? গাড়ির পেছনে এরকম কুত্তার মতো কারা দৌড়াবে? যুবকরা যদি বেকারি না থাকে তাহলে পলিটিক্যাল শক্তি প্রদর্শনী মিছিলগুলোতে লোক হবে কই থেকে? আপনি কখনো দেখবেন না ডোনাল্ড ট্রাম্প কিংবা সৌদি সালমান কিংবা শি জিনপিং, মানে 3টা ডিফারেন্ট পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে 3 জনের নাম বললাম, এদের গাড়ির পেছনে কখনো দেখবেন না কুত্তার মতো বাংলাদেশে যেভাবে পেছনে দৌড়ায় এদের গাড়ির পেছনে কোনো লোক দৌড়াইতে, কারণ তারা কর্মসংস্থান তৈরি করে, তারা জব দেয়। আর বাংলাদেশের এমন রাজনৈতিক কালচার যেখানে ইন্টেনশনালি বাংলাদেশের পলিটিশিয়ানরা বেকার তৈরিতে কাজ করে, যাতে করে ওই বেকারদেরকে তারা তাদের পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারে। কারণ যাকে আপনি চাকরি দিয়ে দিচ্ছেন সে তো চাকরি ছেড়ে এসে আপনার মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। আরেকটা ফ্যাক্ট হচ্ছে দাদাদেরকে খুশি রাখতে হবে না। আপনি দেখবেন বাংলাদেশ প্রায় সময় ইন্ডিয়া থেকে কোচ কিনে, ইন্ডিয়া থেকে ইঞ্জিন কিনে, রেলের ইঞ্জিন কিনে। ইভেন 95% বা 90%-এর মতো কেনাকাটা, রেলের কেনাকাটা বাংলাদেশ ইন্ডিয়া থেকেই করে। সো যেখানে আমাদের এটা প্রয়োজন, বাংলাদেশ সরকার কেন এরকম একটা ব্যবস্থা নিচ্ছে না? সেটার উত্তর হচ্ছে আরেকটা ফ্যাক্ট, এই যে ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশ সরকার রেলের এই কেনাকাটাগুলো করে, এগুলো করার পেছনে কমিশন বাণিজ্য আছে, এগুলো করার পেছনে লুটপাট দুর্নীতির সেই সুযোগ আছে, টাকা পয়সা খেতে পারে ওই চুক্তির আড়ালে। সো যদি আপনার সমস্যার সমাধানই হয়ে যায় তাহলে আপনি যখন টাকা পয়সা লুটপাট ওই কাজগুলো আপনি কিভাবে করবেন? সো আপনি তো এই কাজটা করবেন না যেখান থেকে আপনার 2 পয়সা ইনকাম হয়, ওই ইনকামের পথ তো আপনি বন্ধ করে দেবেন না। এই জন্যই বাংলাদেশে কখনো রেলের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না, সিকেডি বেসিসে আমরা কখনো ট্রেন তৈরি করব না।
এবার আসি তেলে। রাশিয়া থেকে কেনা তেল কেন ইন্ডিয়াতে রিফাইন করা লাগতেছে? কারণ হচ্ছে রাশিয়ার যে ক্রুড অয়েল সেটা রিফাইন করার মতো কোনো রিফাইনারি আমাদের কাছে নাই। আমাদের চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল নামে একটা মাত্র রিফাইনারি আছে। প্রথমে ক্রুড অয়েল কি এটা আমাদেরকে বুঝতে হবে। তেলের খনি থেকে যে তেল পাই ওইটাই হচ্ছে ক্রুড অয়েল। খনি থেকে তেল তোলার পর রিফাইনারিতে ওই তেল পরিশোধন করা হয়। পরিশোধন করে এখান থেকে ডিজেল, পেট্রোল, অকটেন, বিটুমিন এগুলো আলাদা আলাদা করা হয়। ক্রুড অয়েল কিনলে সুবিধা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো তেল পেয়ে যাচ্ছেন, ডিজেল, পেট্রোল, অকটেন, বিটুমিন সহ আরো নানা উপাদান পেয়ে যাচ্ছেন। এই জন্য দেখবেন পৃথিবীর প্রায় বেশিরভাগ রাষ্ট্রই ক্রুড অয়েল কিনে সেটা রিফাইন করে সকল উপাদান পায়। বাংলাদেশ তেল কিনে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ওই তেল আমাদের রিফাইনারিতে নিয়ে এসে পরিশোধন করা হয়। রাশিয়ান ক্রুড অয়েলের সমস্যা হচ্ছে রাশিয়ান ক্রুড অয়েল সাধারণত মধ্যপ্রাচ্যের ক্রুড অয়েল গুলো থেকে অনেক বেশি ভারী, ঘন, সালফারও বেশি থাকে, বিটুমিন বেশি থাকে। আর বাংলাদেশের রিফাইনারিতে রিফাইন করতে পারে হালকা মিষ্টি ক্রুড যেগুলো আছে, মানে মধ্যপ্রাচ্যের ক্রুড যেগুলো আছে ওইগুলো, এবং আমাদের রিফাইনারিটা ওইভাবে ডিজাইন করা। এখন যেহেতু আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল পাচ্ছি না ইরান আমেরিকার যুদ্ধের কারণে, এবং হরমুজ হয়ে যেহেতু জাহাজগুলো আসতে পারতেছে না, আপনারা এই ক্রাইসিসটার কথা জানেন, এই জন্য আমাদেরকে ওই আমাদের তেলের চাহিদা মেটানোর জন্য রাশিয়া থেকে ক্রুড কিনা লাগতেছে। এবং রাশিয়ার ক্রুড যেহেতু ভারী, ওইটা রিফাইন করার মতো যেহেতু আমাদের কাছে কোনো রিফাইনারি নাই, এই জন্য আমাদেরকে ওই ক্রুডটা ইন্ডিয়াতেই রিফাইন করা লাগতেছে। কারণ হচ্ছে ইন্ডিয়াতে রাশিয়ান ক্রুড রিফাইন করার মতো রিফাইনারি আছে। কিন্তু আসল টুইস্ট কোথায় জানেন? আমাদের একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয় 1968 সালে, মানে পাকিস্তান আমলে। এরপর 71 সালে দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর গত 50 বছরের বেশি সময় ধরে ইস্টার্ন রিফাইনারির উল্লেখযোগ্য কোনো আধুনিকায়ন বা সম্প্রসারণ করা হয় নাই। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন কেন করা হয় নাই? কারণ হচ্ছে চেতনা ব্যবসা করতে করতে তো আমাদের ওইদিকে মনোযোগ দেওয়ার সময় পাই নাই। আর আরেকটা কারণ হচ্ছে প্রভু দেশের স্বার্থ রক্ষা। ফলে পাকিস্তানের দিয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারির পর এই 50 বছরে আমরা আর একটা রিফাইনারিও করে নেই। আমাদের দেশে তো তেলের খনি নাই, এই তেলের খনি থাকলেও এই তেলের তো খনি নাই। সো ফলে আমাদের চাহিদার শতভাগ তেলই কিন্তু আমাদেরকে বহির্বিশ্ব থেকে কিনতে হয়। জ্বালানি হিসেবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর 24 সালের ডাটা মতে আমাদের বছরে ডিজেল লাগে প্রায় 45 লাখ টন, আর পুরোটাই আমাদেরকে কিনতে হয়। আমরা যখন ক্রুড অয়েল কিনি, ওই ক্রুড অয়েল পরিশোধন করার পর আমরা ডিজেল, পেট্রোল, অকটেন পাই। সো আমাদের পেট্রোল এবং অকটেনের অত বেশি চাহিদা নাই। ফলে ওই যে ক্রুড অয়েল থেকে পরিশোধন করার পর আমরা যেই পেট্রোল এবং অকটেন পাচ্ছে সেটাই আমাদের চাহিদার শতভাগ বা 90% অলরেডি ফিল আপ করে ফেলে। সো আমাদের ঘাটতি থাকে শুধুমাত্র ডিজেলের। এবার আসেন আমাদের ইস্টার্ন রিফাইনারিতে। ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েল রিফাইন করতে পারে বছরে প্রায় 15 লাখ টনের মতো, এটা হচ্ছে ক্যাপাসিটি। সো এই 15 লাখ টন রিফাইন করার পর আমরা যে ডিজেল পাই হচ্ছে প্রায় 7 লাখ, 7.5 লাখ টনের মতো। এবং শুরুতে বলছে আমাদের ডিজেলের চাহিদা কিন্তু 45 লাখ টন। সো 45 লাখ টন চাহিদা, আর আমরা পাচ্ছি কয় লাখ টন? মাত্র 7 লাখ টন। তার মানে আমাদের যে চাহিদা, সেই চাহিদার অনলি 17 থেকে 18% হচ্ছে আমরা আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে রিফাইন করতে পারি। আর বাকি 80 থেকে 83% ডিজেলই আমাদের বহির্বিশ্ব থেকে কিনতে হয়, এবং রিফাইন করা ডিজেল আমরা বহির্বিশ্ব থেকে কিনি। আর এই 80 থেকে 83% রিফাইন ডিজেল, মানে পরিশোধিত ডিজেল, আমরা বেশিরভাগ কিনে থাকি মধ্যপ্রাচ্য এবং ইন্ডিয়া থেকে। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন, ডিজেল তো আমাদের প্রতিদিনই লাগে, আর আমাদের যেহেতু ডিজেলের খনি নাই বা তেলের খনি নাই, ডিজেল আমাদের কিনতে হয়। এখন আপনি চিন্তা করেন, বাংলাদেশ পন্থী যদি কোনো সরকার হতো এই পর্যন্ত, তাহলে কি পাকিস্তান আমলে করে দেওয়া রিফাইনারির পর নতুন করে আবার রিফাইনারি করতো না? কারণ হচ্ছে আমাদের চাহিদার 83% তেলই আমাদের, 83% ডিজেলই আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। তো বাংলাদেশ পন্থী কোনো সরকার হলে এই রিফাইনারি যে রিফাইনারি করে গেছে, এই রিফাইনারি ক্যাপাসিটি ডাবল বা ট্রিপল করে অন্ততপক্ষে আমাদের চাহিদার 70% ডিজেলকে আমরা নিজেদের রিফাইনারিতে রিফাইন করতাম না? কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রটা যতদিন আছে ততদিন তো আমাদের ডিজেল লাগবেই। সো আমরা কেন সেই রিফাইনারির ক্যাপাসিটি বাড়াই নাই গত 50 বছরে, বা নতুন করে রিফাইনারি তৈরি করি নাই? আপনি যখন কোনো কিছুর জন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভর করবেন, বা আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কোনো কিছুর জন্য অন্যের উপর নির্ভর করলে তো আপনি নির্ভরশীলতা কমাই নিয়ে আসবেন, যে ওকে আমি ম্যাক্সিমামটা ট্রাই করি, অল্প একটু দরকার হলে আমি কারো থেকে কোনোভাবে ম্যানেজ করে নেব। এই সিস্টেম না যে বাংলাদেশ অন্তত পক্ষে 70% নিজেরা ম্যানেজ করে আর বাকি 30% বাইরে থেকে সোর্স করবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে উল্টা। বাংলাদেশ তার চাহিদা 83% বা 80%ই বাইরে থেকে সোর্স করে, অনলি 20% নিজেরা রিফাইন করে। তাহলে গত 50 বছরে বাংলাদেশ পন্থী কোনো সরকার আমরা পাই নাই যারা এই রিফাইনারির ক্যাপাসিটি ডাবল বা ট্রিপল করবে, যাতে করে আমরা অন্যদের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসতে পারি। ইন্টারেস্টিংলি আমাদের ইস্টার্ন রিফাইনারি এখন রিফাইন করতে পারে 15 লাখ টন। সো এটার দ্বিতীয় একটা ইউনিট তৈরি করার পরিকল্পনা চলতেছিল, যেখানে 30 লাখ টন তেল রিফাইন করা যাবে। কিন্তু গত 15 বছরেও 30 লাখ টন পরিশোধনের সক্ষমতা দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নিলেও হাসিনা গত 15 বছরে এটার অনুমতি দেয়নি। যে ইউনিট হলে $24 কোটি
সেভ হতো। এই রিফাইনারির দ্বিতীয় ইউনিট তো করেই নাই, এমনকি বাড়ি ক্রুড রিফাইন করার মতো, রাসায়ন ক্রুড রিফাইন করার মতো এমন কোন রিফাইনারিও তৈরি করে নাই। কিন্তু হাসিনা 2017 সালে ভারতের সাথে 15 বছর ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চুক্তি করে। চুক্তিতে বলা হয় ভারতের এনআরএল রিফাইনারি থেকে পাইপলাইনে করে তেল নিয়ে আসবে। 2018 সালে পাইপলাইনের কাজ শুরু হয়, 2022 সালে সেই কাজ শেষ হয়। 2023 সাল থেকে পাইপলাইনে তেল আসা শুরু করে। পাইপলাইন তৈরির আগে ভারত থেকে 2022 সালে তেল আসে 85,000 টন, আর পাইপলাইন তৈরির পর ভারত থেকে তেল আসে প্রায় 5 লাখ টন। চিন্তা করেন, কোথায় 85,000 টন আর কোথায় 5 লাখ টন। সুপরিকল্পিতভাবে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো ভারতের নিজস্ব কোনো তেলের খনি নেই। ভারত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রুড অয়েল কিনে নিয়ে এসে ওটা রিফাইন করে। অথচ বাংলাদেশপন্থী কোনো সরকার হলে ওই পাইপলাইনের পেছনে টাকা খরচ না করে বলতো আমরা রিফাইনারি করব, তেল রিফাইন করব, প্রয়োজনে না খায়া থাকবো। এখন রিফাইনারি যদি বানিয়ে ফেলি তাহলে বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এবং গার্মেন্টস যোদ্ধাদের যে অর্জন করা ডলার, সেই ডলার ভারতে পাঠাবো কিভাবে? এই জন্য ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে পাইপলাইন, আর নিজের দেশের স্বার্থ রক্ষায় রিফাইনারি বানানো হয় নাই। সো যেহেতু আমাদের কাছে রাসায়ন ক্রুড রিফাইন করার মতো রিফাইনারি এই মুহূর্তে নাই, এবং আমরা যেহেতু মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে পারতেছি না, এই জন্য আমাদের চলমান জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য বিএনপি রাসায়ন ক্রুড কেনার প্ল্যান করতেছে এবং সেটা ইন্ডিয়াতে রিফাইন করার প্ল্যান করতেছে। আমি এটা বলছি না যে আমাদের রাসায়ন ক্রুড রিফাইন করার মতো রিফাইনারি করা দরকার বা রাসায়ন ক্রুড রিফাইন করার জন্য রিফাইনারি করা লাগবে, কারণ হচ্ছে আপনারা জানেন এখন বিশ্বে একটা যুদ্ধ চলতেছে। সো ওই যুদ্ধের কারণে আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে পারতেছি না, এই জন্য আমাদেরকে রাশিয়ান তেল কিনতে হচ্ছে। রাশিয়ান তেল তো, রাশিয়ান ক্রুড তো ভাই, আর এই যে রাশিয়ান ক্রুড এখন আমরা কিনতেছি, এই কেনার জন্য আমরা মার্কিন আব্বাদের, পশ্চিমা আব্বাদের পা ধরতে হচ্ছে যে বাবারা আমাদেরকে অনুমতি দেন। তো যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, আমরা যদি রাশিয়ান ক্রুড কিনতে যাই, পশ্চিমারা আমাদের উপর স্যাংশন বসায় দেবে, ফলে আমরা সেই স্যাংশনের মুখে টিকে থাকতে পারবো না। ওইরকম পজিশন এখন আমাদের হয় নাই। আরো বড় বড় শক্তিশালী দেশগুলো এই স্যাংশনে মানে খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেহাল দশা। তো সেই জায়গায় আমরা ওই মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে হবে, এটাই হচ্ছে রিয়েলিটি। সো অন্তত পক্ষে মধ্যপ্রাচ্যের ক্রুড রিফাইন করার মতো আমাদের রিফাইন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি তো বাড়াতে হবে, এইটাই হচ্ছে আমার দাবি। এবার আসলে ইন্ডিয়ান বিষয়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রিসেন্টলি ইন্ডিয়ায় ভিজিট করছেন। ইভেন ইন্ডিয়া গিয়ে হয়তো মনে হয় জয়শঙ্করকে বলছে যে আমাদেরকে ইন্ডিয়া ভিসা দাও বা ইন্ডিয়ার ভিসা সহজ করো। কনটেক্সট বলে রাখি, হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস গভর্নমেন্টের সময় ইন্ডিয়া বাংলাদেশের ভিসা বন্ধ করে রাখছিল। বাংলাদেশের প্রধানত 3 কারণে ইন্ডিয়া যায়। এক হচ্ছে মেডিকেল, 2 হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা ইউরোপীয় এম্বাসি ফেস করার জন্য, 3 হচ্ছে কেনাকাটা বা ঘোরাঘুরি। আর এর মধ্যে 85% যায় মেডিকেল পারপাসে। আর ডাক্তার দেখাতে গেলে হাসপাতাল, মেডিসিন, আবাসিক হোটেল, খাবার দাবার তো আছেই। আর যখন বাংলাদেশিরা ইন্ডিয়া যাওয়া বন্ধ করে দিয়েছিল, তখন ইন্ডিয়ান হোটেলগুলো এবং ইন্ডিয়ান হসপিটালগুলোর কি অবস্থা হয়েছিল, ইন্ডিয়ান মার্কেটগুলোর কি অবস্থা হয়েছিল, এটা আপনারা কিন্তু দেখেছেন। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। इधर काम है ही नहीं, 0%। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে। প্রায় মোটামুটি 20-25 এর বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া। সো বাংলাদেশের ওরা যদি ইন্ডিয়ায় না যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি ইন্ডিয়ারই। আরো ডাটা দেখাই, ইন্ডিয়ার মেডিকেল টুরিস্টের 54% যায় বাংলাদেশ থেকে, যেটা 2023 সাল পর্যন্ত 83% বেড়েছিল। বাংলাদেশের ওরা বিদেশে চিকিৎসা নিতে গিয়ে 336.80 বিলিয়ন টাকা খরচ করে। আর বাংলাদেশের যে মেডিকেল টুরিস্ট বা চিকিৎসার জন্য যারা বিদেশে যায়, তার মধ্যে 80% হচ্ছে ইন্ডিয়াতে যায়, 80 থেকে 90%। সো এই যে 336 বিলিয়ন টাকা, এই টাকার 80-90% বাংলাদেশিরা ইন্ডিয়ায় গিয়ে দিয়ে আসে। এই গ্রাফটার দিকে তাকালে বুঝতে পারবেন প্রতি বছর কি পরিমাণ রোগী ইন্ডিয়া চিকিৎসার জন্য যাচ্ছে এবং সেটা সিগনিফিকেন্টলি কি পরিমাণ বাড়তেছে। আর 2024 সালে আন্দোলনের পর ইন্ডিয়া বাংলাদেশিদের যাওয়া কমে যাওয়ায় ওদের মেডিকেল ট্যুরিজম 35% কমে গিয়েছিল। সবচাইতে ভয়ঙ্কর ইনফরমেশন কি জানেন? বাংলাদেশের রোগীরা যে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইন্ডিয়াতে নিজেদের অ্যালোপ্যাথিক ডাক্তার হিসেবে পরিচয় দেয় এমন তাদের 31% জাস্ট মাত্র এসএসসি পাস, 57% কোনো মেডিকেল কোয়ালিফিকেশনই নাই। মানে প্রতি 2 জন ডাক্তারের 1 জনই ডাক্তারই পড়ে নাই রুরাল এলাকাগুলোতে। এরকম আরো অসংখ্য লোকাল প্রতিবেদনে ফেক ডাক্তার প্রতিবেদন উঠে এসেছে, যেখানে তাদের মেডিসিন ও ভেজাল পরিমাণ সর্বোচ্চ। তাহলে আমরা আমাদের রোগীদেরকে কোথায় পাঠাচ্ছি? মির্জা ফখরুল, মির্জা আব্বাসরা অসুস্থ হলে সিঙ্গাপুর যায় আর আমাদেরকে পাঠায় দিল্লিতে। বাংলাদেশের রোগীরা প্রতি বছর বিদেশি চিকিৎসার পেছনে ব্যয় করে প্রায় $5 বিলিয়ন, যার 80 থেকে 90% যায় ভারতে। আর আমাদের খলিল সাহেব রিসেন্টলি ভারত সফর করে এই বাংলাদেশি টাকা বা বাংলাদেশি ডলার ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আসছেন। যেটা করা যেত, আমাদের হাতে যেহেতু ডেটা আছে, স্ট্যাটিস্টিক্স আছে, আমরা প্রতি বছর বিদেশি চিকিৎসার পেছনে কত টাকা ব্যয় করি, লেটস সে
$5 বিলিয়ন তো রিপোর্টে উঠে আসছে। সো 5 বছরে $25 বিলিয়ন তো আমাদের খরচ হবে, নেক্সট ইয়ার গুলোতে সিগনিফিকেন্টলি তো আরো বাড়বে। সো গড়ে ধরে নিলাম $25 বিলিয়ন লাস্ট নেক্সট 5 ইয়ারে আমাদের খরচ হবে। এই $25 বিলিয়ন দিয়ে আমরা যদি নিজেদের দেশে বিশ্বমানের আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করতে পারি, আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে, এবং যে রোগগুলো চিকিৎসা করার জন্য বাংলাদেশের রোগীরা ইন্ডিয়া যায় ওই স্পেশাল রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে আমাদের রোগীরা কিন্তু আর ওই সকল দেশগুলোতে ঝুঁকবে না। এবং এতে যেটা হবে যে আমাদের যে হিউজ অ্যামাউন্ট $5 বিলিয়ন মতো বিদেশে চলে যাচ্ছে, এটা 70 থেকে 80% আমরা সেভ করতে পারবো। অর্থাৎ আমাদের দেশের টাকা দেশে থেকে যাবে, আমাদের রোগীরা বিদেশে চিকিৎসার জন্য গিয়ে যে হয়রানি হয় সে হয়রানি হবে না। ইভেন বিদেশে শুধু তো চিকিৎসার পেছনে খরচ হয় না, খাওয়া দাওয়া থাকা খাওয়া থেকে শুরু করে নানাভাবে তাদের এক্সপেন্ডিচার হয়। সো এই সব কিছু আমরা কিন্তু দেশে রাখতে পারবো, এবং এতে দেশে হিউজ বেকার লোকের কর্মসংস্থান হবে, আমাদের ইকোনমি সাস্টেইনেবল গ্রোথের দিকে আগাবে। কিন্তু এই রকম পরিকল্পনা যদি আপনি করে ফেলেন তাহলে তো আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আপনার দেশ উন্নত হয়ে যাচ্ছে। তাহলে আপনি দাদাদেরকে খুশি করবেন কিভাবে? বছরে $4-5 বিলিয়ন দাদাদেরকে আপনি দিবেন কিভাবে? এই জন্য দেখবেন এই পরিকল্পনা হবে না, আর উল্টা দাদাদের দেশে কিভাবে টাকা যেতে পারে, দাদাদের বিষয় ব্যবস্থা কিভাবে সহজ করা যায় সেই পরিকল্পনা হবে। $5 বিলিয়ন কিভাবে আমরা দেশে রেখে দিতে পারি সেই পরিকল্পনা হবে না। এটাই বাস্তবতা। ধনীরা আমেরিকা যাবে, লন্ডন যাবে, মধ্যবিত্তরা সিঙ্গাপুর যাবে, নিম্ন মধ্যবিত্তরা দিল্লি যাবে, আর গরিবেরা আমাদের মতো চাষাভুষারা দেশে চিকিৎসা না পায় মরবে। বাংলাদেশে যারা রাজনৈতিক চাকর বাকর, মানে যারা সোকল্ড পলিটিক্স দল করে না, তাদের সমর্থন করে, এদের মাথা যদি মিনিমাম কমন সেন্স থাকতো এবং বাংলাদেশের মানুষের ওভারঅল যদি মিনিমাম কমন সেন্স থাকতো, তাহলে বাংলাদেশের নেতারা যখন চিকিৎসার জন্য বিদেশ সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করতো তখন এয়ারপোর্ট ঘেরা করতো, ঘেরা করে বলতো, ছেলে আমি দেশে চিকিৎসা নিব, তুইও দেশে চিকিৎসা নিবি, তুই দেশের বাইরে যেতে পারবে, আমি যে হসপিটালে চিকিৎসা নিব তুই ওই হসপিটালে চিকিৎসা নিবি। আর যদি তুই বিদেশ না যেতে চাস তাহলে দেশে চিকিৎসা ব্যবস্থা ডেভেলপ কর। সো মাই বটম লাইন ইজ ক্রিয়েট ইন্ডাস্ট্রি, ক্রিয়েট জব, ক্রিয়েট রিফাইনারি, মিনিমাইজ দ্য ডিপেন্ডেন্সি অন আদার্স, ক্রিয়েট মেডিকেল কলেজ, ক্রিয়েট মেডিকেল। সো আমাদের রোগীরা যাতে বাইরে না যেতে হয়, যাতে আমরা নিজেরা আত্মনির্ভর হয়ে উঠতে পারি, মানুষের হয়রানি যাতে বন্ধ হয়, আমরা যাতে একটা কল্যাণ রাষ্ট্র পাই। নিউক বা পারমাণবিক বোমা বানাতে আপনাকে কেউ আটকাবে বুঝলাম, কিন্তু ইন্ডাস্ট্রি, মেডিকেল কলেজ বা হাসপাতাল বানাতে আপনাকে কেউ আটকাবে না। সো আমার এই ভিডিওর মতো একদম ক্লিয়ার, ইটস নট লাইক যে ক্রিটিসিজম, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যে আমরা নিজেরা যাতে অন্তত পক্ষে কিভাবে পররাষ্ট্রগুলো থেকে, বিশেষ করে দাদাদের আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে বা যে অভিপ্রায় আমাদের মধ্যে আছে, সেই অভিপ্রায়কে সামনে রেখে যে সরকার ক্ষমতায় আছেন তারা যাতে তাদের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে নিয়ে এসে আমাদের নিজেদেরকে স্বনির্ভর করে, আমরা যাতে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। সো মাই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, প্ল্যান এটা হওয়া উচিত না, দা প্ল্যান এটা হওয়া উচিত না যে অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য নিজের রাষ্ট্রের স্বার্থ বিলিয়ে দিব আর অন্য রাষ্ট্র আমাকে ক্ষমতায় বছর পর বছর টিকিয়ে রাখবে। এরকম প্ল্যান যার ছিল সে তো আলটিমেটলি বছর পর বছর ক্ষমতায় থাকতে পারে নাই, তাকে কিন্তু পালাইতে হয়েছে। এরকম অপমান বাংলাদেশের ইতিহাস আর কেউ হয় নাই। সো বি দ্য পিপল অফ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন যাতে আমরা এরকম আরো ভিডিও তৈরি করতে পারি। আমাদেরকে সাপোর্ট করতে পারেন www.afsadquest.com এ গিয়ে। আপনাদের সাপোর্টে আমরা এরকম ভিডিও বানাতে পারছি। ইওর সাপোর্ট ম্যাটার।